नमस्कार। देशप्राण महाविद्यालय काठी पूर्व मेदिनीपुरेर बांगला भाषा और साहित्य विभागेर 4th सेमिस्टारेर सीसी 9th पेपारे काव्य पाठ्य रयेछे ख विभागे बलाका रवीन्द्रनाथ ठाकुरेर मूल कविता सह बलाका काव्य ग्रंथेर कयेकटी कविता सीसी 9 पेपारे पाठ्य रयेछे। तार मध्य आज के दो एकटी कविता आलोचना करब। कवितार निबिड़ आलोचनाय जाওয়ার आगे बलाका सम्पर्के दो एकटी कथा आलोचना करे नेই। बांगला साहित्ये उत्कृष्ट गीतिकाव्येर अभाव नेই। प्राचीन युगे दशम द्वादश शताब्दी छिलो चर्यापद बा चर्या गीतिर युग। साहित्येर क्षेत्रे बला जाय कानो बिना गीत नाई। बांगला साहित्ये गीति सुलभ। अष्टादश शतकेर मध्य थेके आधुनिक युगे बांगला साहित्य विकास लाभ करलो मूलत इंग्रेजদের संस्पर्शे। पाঁচালী থেকে गीति कविता पथ चला शुरू करलो। माननीय बिहारीलाल चक्रवर्ती बोलें बांगला गीति कविता जेन भोरेर पाखी प्रभातेर शुकतारा। बांगला गीति कवितार सार्वजनीन प्रतिष्ठा कवि रवीन्द्रनाथेर हाथ धरे रवीन्द्र सृष्ट पथेई ग्राम्य बा आंचलिक साहित्येर शाखा विश्व जैनता लाभ करे। बांगलार काव्य संसारे रवीन्द्रनाथेर निर्बाध पदचारणा सब शाखातेई तिनि शिल्प सफल। विश्व साहित्ये एमन केउ नेই तार लेखा काव्यगुलिर मध्य अन्यतम काव्य हलो बलाका। रवीन्द्रनाथेर काव्यधाराके आमरा आमादेर आलोचना सुविधार्थे एकटुखानी आलोचना करे निते पारी। समग्र रवीन्द्र काव्यधारा के 6टी भागे भाग करा है। बाल्य पर्व 1878 থেকে 1882, प्रस्तुति पर्व 1882 থেকে 1886, प्राप्ति पर्व बा सुवर्ण पर्व 1886 থেকে 1909, संशय पर्व 1910 থেকে 1913, गतिर पर्व 1916 থেকে 1932 ख्रीष्टाब्द, अंतिम पर्व 1932 থেকে 1941। आमी कयेकटी এই पर्वेर मध्य कवि जे বইগুলো रचना करेছিলেন টুকটাক তার उदाहरण দিয়ে যাচ্ছি। बाल्य पर्व এটি অভ্যাস পর্যায়ের অন্তর্গত। একে রবীন্দ্রনাথ কাব্যের অন্তর্ভুক্ত করেননি। এটি প্রথম সারির শিল্প প্রতিভার নজির নয়। রুদ্র চন্ড বাল্মীকি প্রতিভা काल मृगया এই পর্যায়ের অন্তর্ভুক্ত। প্রস্তুতি পর্ব এই পর্যায়ে ভাবনাগত ঐক্য নাই। সন্ধ্যা সঙ্গীত প্রভাত সঙ্গীত ভানু সিংহ ঠাকুরের পদাবলী করিয় কমল এই পর্যায় ভুক্ত। সন্ধ্যা সঙ্গীতে কবি রবীন্দ্রনাথের রোমান্টিকতার জাগরণ ঘটে। प्राप्ति पर्व बा सुवर्ण पर्व व्यक्ति केंद्रिक रवीन्द्रनाथ रोमांटिक रवीन्द्रनाथ के आमरा এই पर्वे पेয়ে থাকি। এতে আছে সোনার তরী, চিত্রা, চৈতালি, কল্পনা, কথা ও কাহিনী, খনিকা, নৈবেদ্য, স্মরণ ও শিশু। সংশয় पर्व আধ্যাত্মিক রবীন্দ্রনাথের এই পর্যায়কে উজ্জ্বল করেছেন। খেয়া, গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি এই পর্যায়ে। জীবনের টানাপোড়েনে কবি রবীন্দ্রনাথের দেবতার চরণকে আঁকড়ে ধরেছেন। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। গতির পর্ব গতিময়তা এবং নিজেকে প্রমাণ করার চেষ্টা স্পষ্ট। এই পর্বের উল্লেখযোগ্য কাব্য হলো বলাকা, যা আমাদের सीसी 9 पेपारे पाठ्य कयेकटी कविता। बलाका, पलातका,
শিশু ভোলানাথ, পূরবী, মৌহা, বনবাণী, পরিশেষ এই পর্যায়ভুক্ত। বলাকা 1986 খ্রিস্টাব্দে লিখিত। বলাকা কাব্য রবীন্দ্র কাব্যধারায় স্বাতন্ত্র্য নিয়ে এসেছে, যার প্রধান লক্ষ্য গতিময়তা। বলাকার মূল সুর হল ঝড়ের দেশে প্রাণের আগমন ও যাত্রা। ঝড়ের দেশে প্রাণের আগমন ও যাত্রা। অন্তিম পর্ব মানব কেন্দ্রিক রবীন্দ্রনাথ প্রবলভাবে প্রকাশিত অন্তিম পর্বে পুনশ্চ, শেষ সপ্তক, বীথিকা, পত্রপুট, শ্যামলী, প্রান্তিক, সেজুতি, আকাশপ্রদীপ, নবজাতক, সানাই, রোগশয্যায়, আরোগ্য, জন্মদিনে, মৃত্যুর পর এই পর্যায়ের অন্তর্গত। আমরা আসছি রবীন্দ্র কাব্যে গীতিবাদের কারণ, বলাকার লক্ষণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ভ্রমণ বিলাসী ছিলেন। দেশ বিদেশে তিনি ভ্রমণ করেছেন। ইউরোপ ভ্রমণের ইতিহাস তার জীবনে ঘটেছিল। ইউরোপ ভ্রমণ তিনি করেছিলেন 3 বার। 1878 খ্রিস্টাব্দে প্রথমবার। কবির বয়স 17। সেখানে ছিলেন 1 বছর 6 মাস। উদ্দেশ্য ছিল পাঠ লাভ করা। দুটো ভাবনা আমরা দেখতে পেয়েছিলাম, কর্ম তৎপরতা এবং নারী ব্যক্তিত্বে প্রভাবিত করেছিল তাকে। 1890 খ্রিস্টাব্দে 29 বছর বয়সে আবার তিনি ইউরোপ যান। 3 বছর 6 মাস ইউরোপে থাকেন। 42 দিন জাহাজে ছিলেন। এই সামান্য অভিযানে বাইরের প্রভাব রবীন্দ্র মননে ছায়া ফেলেনি। বলাকা কাব্য রচনার পূর্বে 1962 খ্রিস্টাব্দে 11 মে 51-52 বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথম নিজের শিল্পমান বিশ্বমানের সঙ্গে একাত্ম করে নিলেন। ব্যক্তি চেতনা গোষ্ঠী বা বিশ্ব চেতনার সঙ্গে মিল গেল। 1912 খ্রিস্টাব্দে সারা বিশ্ব জুড়ে যুদ্ধের তৎপরতা দেখলেন। সে মহাযুদ্ধের পূজিত অবমাননার মেঘের দেখা মিলল। একটি ব্যাপক কর্ম চঞ্চলতায় ইউরোপ আচ্ছন্ন। ভারত তখনও গণ্ডিবদ্ধ। ভারত অনেক পিছিয়ে। বিশ্ব যখন চলছে গতিময়তা চঞ্চলতার দিকে, ভারত তখন নিশ্চল। ইংল্যান্ডে কবি 4 মাস ছিলেন। সান্নিধ্য পান কবি ইয়েটসের। তার সহায়তায় কবিকে সম্বর্ধনা দেওয়া হয় 1912 খ্রিস্টাব্দের 17 জুলাই। ইয়েটস বললেন তার জীবনের এটা সবচেয়ে বড় ঘটনা। এরপর কবি বিশ্বকবি আমেরিকা, নিউ ইয়র্ক, চিকাগো, কেমব্রিজ বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গাতে কবি সম্ভাষণ পান। আমেরিকার মানুষের স্বাধীনতা স্পৃহা তিনি দেখেন। পথের সঞ্চয়, যাত্রার পূর্বপত্র প্রবন্ধে লেখেন, সর্বমানুষের ইতিহাসে যেসব ঋতু আসে যায়, সূর্যের যে উদয়াস্ত ঘটে, ঝড় বাদলের যে মাতামাতি চলে, সমস্তকেই যেন আমরা স্পষ্ট করিয়া এবং বড় আকাশের মধ্যে বড় করিয়া দেখিতে চাই। ইহাই আমাদের মনের বাসনা। 1913 খ্রিস্টাব্দে 15 নভেম্বর শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির খবর আসে। প্রশান্ত চন্দ্র পালের রবীন্দ্র জীবনী থেকে এই তথ্য নেওয়া হয়েছে। এটি দুটি দিক থেকে গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আঞ্চলিক বাংলা সাহিত্য বিশ্ব সাহিত্যে শাখাতে স্থান পেয়ে গেল। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই গ্রন্থ নোবেলের জন্য বিবেচিত হয়, যার শিল্প মূল্য সার্বজনীন। এর সুবাদে রবীন্দ্রনাথ বুঝলেন তার বিনাতে বিশ্ব কথা বাঁচতে পারে। আকাশে প্লাবন আনে সুরের প্রবাহে, বিদেশিনী বিদেশের কণ্ঠে গান গাহে বহু যোজনের অন্তরালে। সব তার লুপ্ত
হয়ে মিলেছে কেবল সুরে তালে 9:30 নবজাতক। 1914 খ্রিস্টাব্দে 28শে জুন প্রথম বিশ্বযুদ্ধ শুরু। রবীন্দ্রনাথ বিশ্বযুদ্ধকে কেবল যুদ্ধ হিসাবে দেখেননি। আমাদের কাছে কুরুক্ষেত্র যুদ্ধ শুধুমাত্র যেমন যুদ্ধ নয়, আসল উদ্দেশ্য শুভ পথ প্রতিষ্ঠা। কেবল বিশ্বময় যুদ্ধ ধ্বংস নয়, তা অবশ্যই বয়ে আনে নতুনের ইঙ্গিত। রবীন্দ্র মননের কাছে তা ছিল নতুনের সুশীতল বাতাস। পুরাতন বৎসরের জীর্ণ ক্লান্ত রাত্রির অবসান হবে রবীন্দ্রনাথ ঠাকুর ভেবেছিলেন। বলাকার 45টি কবিতা আছে। চতুর্থ কবিতা শঙ্খ। এই সময়েই বিশ্বযুদ্ধ শুরু। 1321 বঙ্গাব্দের 25শে বৈশাখ সবুজের অভিযান। তিনি লিখলেন, বেতারে খবর আসার আগেই প্রথমবার বিশ্বযুদ্ধের খবর রবীন্দ্র মননে এসে গিয়েছিল বলেছেন প্রমথনাথ বিশি। কবি বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন, আমার এই অনুভূতি ঠিক যুদ্ধের অনুভূতি নয়। আমার মনে হয়েছিল যে আমরা মানবের এক বৃহৎ যুগসন্ধিতে এসেছি, এক অতীত রাত্রির অবসান প্রায়। মৃত্যু, দুঃখ ও বেদনার মধ্য দিয়ে বৃহৎ নবযুগের রক্তাভ অরুণোদয় আসন্ন। সেজন্য মনের মধ্যে অকারণ উদ্বেগ ছিল। প্রথম বিশ্বযুদ্ধ যা চিরগতিময়, যা বলাকার গতি এনেছিল। 1321 বঙ্গাব্দের 15ই বৈশাখ সবুজের অভিযান লেখেন প্রথম কবিতা। বলাকা কাব্যের প্রথম কবিতা তিনি লিখেছিলেন সবুজের অভিযান। এবং দেখা যাচ্ছে যে কাব্যের সূচনা ও সমাপ্তি নববর্ষে, অর্থাৎ কাব্যের শুরু এবং শেষ সবই গতিময়। সবুজের অভিযান 1914তে সবুজপত্রে প্রকাশিত। রবীন্দ্রনাথ এই অনুভবের মুখপাত্র সম্পাদক প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর অনুরোধে পত্রিকার সঙ্গে সমধর্মী ভাবনাময় কবিতা লিখেছিলেন রবীন্দ্রনাথ। 1914 প্রথম পত্রে প্রথম কবিতা সবুজের অভিযান। সবুজের অভিযান কবিতা আমাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বাংলা অনার্সের 4th সেমিস্টারের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের CC 9 পত্রে পাঠ্য আছে। সে বিষয়ে একটুখানি আলোচনা করে নেই। এতক্ষণ আমরা আলোচনা করলাম রবীন্দ্রনাথের গতিময়ের দিকটা। নিবিড় পাঠ। কবি, বিশ্বকবি নবীন ও অবুঝ যৌবনকে আহ্বান করেছেন এই সবুজের অভিযান কবিতাটিতে। যারা সমাজ ও সংস্কারের বিধিনিষেধের চাপে আধমরা হয়ে কোনো রকম বেঁচে আছে, নবীন যৌবন আঘাতের দ্বারা তাদেরকে বাঁচিয়ে তুলুক। সকল প্রকার বাধা, নিষেধ, তর্ক ও নিন্দাবাদ তুচ্ছ করে, অগ্রাহ্য করে দুরন্ত যৌবন আপনার জয় ঘোষণা করুক। প্রবীণ যারা, তারা আপনাদের সংস্কারের অচলায়তনে আবদ্ধ। স্থিতিই তাহার কাছে পরম সত্য। চক্ষু কর্ণ ঢেকে তারা বসে বসে শুধু ঝিমায়। বিশ্বের শব্দ, গন্ধ, আলো কোনো কিছুই তাদের বিচলিত করে না। বহির্বিশ্বে যে প্রচণ্ড প্রাণ প্রবাহ বয়ে যাচ্ছে তা তারা দেখতে পায় না। পারিপার্শ্বিক জীবনযাত্রার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। নিজেদের কৃত্রিমতার বাঁশে উচ্চ মাচাতে বসে থাকতে তারা অভ্যস্ত। নবীনের জয়যাত্রা তারা সহ্য করতে পারবে না। যৌবনকে তারা ঠেকাতে আসবে এবং তাই বাঁধবে সংঘাত। এই সংঘাত মিথ্যা এবং সত্যের সংঘাত,
এই সংঘাত কাম্য বটে। নবীনের জয়যাত্রা কবি এখানে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, মানুষের জীবনে, সমাজে এবং ধর্মে প্রাণ শক্তি বিরোধী যেসব অনাচার কুসংস্কার জমা হয়ে আছে, যৌবনের প্রচণ্ড বেগে তা অপসারিত হবে। ঝড়ের তাণ্ডবে, বিদ্যুতের বক্রহাস্যে, বজ্রের গর্জনে যৌবন তার বিজয় কেতন উড়াক, সব ওলট পালট হয়ে যাক। যৌবন তার চলার পথে যদি ভুল করে তা করুক, ভুল করতে করতেই সে সত্যকে লাভ করবে। শাস্ত্র নির্দিষ্ট বাঁধা পথে চলা যৌবনের ধর্ম নহে। যৌবন অজানা পথের যাত্রী, হোক সে পথে বিপদ সংকুল, থাক তাতে আঘাতের বেদনা, যৌবন তা গ্রাহ্য করে না, বরং বিপদ বরণের দ্বারাই সে আনন্দ লাভ করতে চায়। যৌবন অমর, তার মৃত্যু নাই। জগতের মধ্যে অফুরন্ত প্রাণ শক্তি সঞ্চারিত করুক, নতুন সৃষ্টির দ্বারা জগৎকে সমৃদ্ধতর ও সুন্দরতর করুক। বলাকা কাব্যগ্রন্থের এটাই মূল সুর। তারুণ্যের জয় হোক, যে কাজে বাধা নেই, যে কাজে উন্মাদনা নেই। অচলায়তন ডাকঘরে সেই ভাবনার প্রকাশ ঘটেছে। রাত্রির অন্ধকারকে ভয় করে বলেই দিনে যাওয়ার জন্য আমাদের এত চেষ্টা। বাধার মধ্যে আনন্দ আছে। তারুণ্যের জয় হোক, তাহার পায়ের তলায় জঙ্গল মরিয়া যাক, জঙ্গম সরিয়া যাক, কাঁটা দলিয়া যাক, পথ খলসা হোক। এইভাবেই সবুজের দেশে সবুজের নেশা, যৌবনের উন্মাদনা কবি আহ্বান করেছেন। বলাকা গতির কাব্য, যৌবন উজ্জীবনের কাব্য। বস্তুত যৌবনই জীবনের গতি। এই গতি দুর্বার, কোনো প্রকার বিধিনিষেধের বেড়া রোধ করতে পারে না। বিপদ, সংশয়, ভয় যৌবনের অভিযানে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। যৌবন জীবনের পথে চির অভিযাত্রী। সবুজের অভিযান কবিতাটা মূলত প্রমথ চৌধুরীর সম্পাদিত সবুজ পত্রের প্রথম সংখ্যায় প্রকাশিত হয়। এই কবিতাটিতে কবি প্রথাবদ্ধ গতানুগতিক জীবনযাত্রা বিরুদ্ধে অভিযান করবার জন্য দুরন্ত যৌবনকে আহ্বান করেছেন। যৌবনের নবীনতা এবং দুর্বার ও দুরন্ত গতিবেগকে দতিত করবার জন্য তিনি তাকে কখনো কাঁচা, সবুজ, অবুজ, জীবন্ত, প্রচণ্ড, প্রমত্ত, প্রমুক্ত, চিরজীবী, অমর ইত্যাদি অভিধায়ে অভিষিক্ত করেছেন। কবিতাটির সঙ্গে একই সংঘাতে প্রকাশিত রবীন্দ্রনাথের বিবেচনা ও অবিবেচনা প্রবন্ধটির কিছুটা সাদৃশ্য আমাদের নজর কাড়ে। বিধাতার সৃষ্টি পাখা নূতন, আর কামারের সৃষ্টি খাঁচা সনাতন। অতএব এই খাঁচার সীমাটুকুর মধ্যে যতটুকু পাখা ঝাপট সম্ভব সেইটুকুই বিধি, তাহার ধর্ম। তার বাইরে অনন্ত আকাশ ভরা নিষেধ। এমন করে দেশের নবযৌবনকে সমাজের কর্তার আর নির্বাসিত করে রাখতে পারবেন না। তারুণ্যের জয় হোক, তার পায়ের তলার জঙ্গল মরে যাক, কাঁটা দলে যাক, পথ খোলসা হোক। তার অবিবেচনার উদ্ধৃত বেগে অসাধ্য সাধন হতে থাক। সেই যৌবনের অবিবেচনাকে আহ্বান, যেমন সবুজের অভিযানে ঝড়ের মাতন বিজয় কেতন নেড়ে, অট্টহাস্যে আকাশখানা ফেড়ে, ভোলানাথের ঝোলা ঝুড়ি ঝেড়ে, ভুলগুলো সব আনরে বাছা,
বাছা। ক্ষণিকার কবির বয়স কবিতায় রবীন্দ্রনাথ সেই সুন্দর প্রকাশ করেছেন। কেসে আমার পাক ধরেছে বটে, তাহার পানে নজর এত কেন, পাড়ায় যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন। এইভাবেই তিনি গতির সঙ্গে এবং তার নিজস্বতা সবসময় তুলে ধরবার চেষ্টা করেছেন। গতি এবং যৌবন সম্বন্ধে কবির চিন্তা উপলব্ধি তার গদ্য পদ্য বিভিন্ন রচনায় বারবার প্রকাশ পেয়েছে। সবুজের অভিযান সেই চিন্তা উপলব্ধির বহিঃপ্রকাশ। সবুজের অভিযান সৃষ্টির পশ্চাৎপটে প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজ পথের আবির্ভাব ও তার ক্রিয়াশীলতা স্মরণযোগ্য। কবির কথায় 1321 বৈশাখ আমার মন কর্মক্লান্ত, ভাবছি কিছুকাল কোষে কুড়েমি করব, কিন্তু চালানেওয়ালার মতলব অন্যরকম। সবুজ পত্রের মারফতে তিনি তার নতুন হুকুম হাজির করলেন। তিনি জানেন যৌবনের গতি ও প্রাণের ডাক শুনলে আমার পক্ষে তা আর অগ্রাহ্য করা অসম্ভব। এই কবিতাটির যৌবনের যে একটি প্রবলতা, সে সমস্তকে ভেঙে পরখ করে দেখতে চায়। শাস্ত্রবাক্য, আপ্তবাক্য এসব তার জন্য নয়। প্রবীণতা চায় যে কোনো মতে পরের অভিজ্ঞতার বলে বিঘ্ন ব্যথাকে এড়িয়ে থাকবে এবং ভবিষ্যৎ বংশধরদের কাছে তারা আবার তাদের প্রবীণতার বোঝা চাপিয়ে দেবে। বাঁধা বলি না মেনে প্রত্যক্ষের দ্বারা সব কিছু অনুভব করার মধ্যে বেদনা আছে, কারণ তাতে পরের অভিজ্ঞতার কর্ণধারত্ব নেই এবং বাঁধা পথের নির্বিঘ্নতাও নেই। কিন্তু এই তো যৌবনের ধর্ম। বলাকা কাব্যে পাখি একটা সিম্বল বা প্রতীক, গতির প্রতীক। খাঁচা, পুচ্ছ, গাছের ডাল প্রভৃতি শব্দ ব্যবহারের দ্বারা সেই প্রতীকের ভাবগত আবেষ্টনী রচনা করেছেন বলে মনে হয়। সবুজের অভিযান বলাকা কাব্যগ্রন্থের প্রথম কবিতা। এই প্রথম কবিতাতেই বলাকা কাব্যের ভাগবত ও রূপগত বৈশিষ্ট্য ফুটে উঠেছে। এই কবিতাটিতে এই কাব্যগ্রন্থের ভূমিকা হিসাবে তা গ্রহণ করা যেতেই পারে। রবীন্দ্রনাথ প্রথম পংক্তিতেই নবীনকে কাঁচা বলেছেন, দ্বিতীয় পংক্তিতে সবুজকে বলেছেন অবুঝ। নবীন যে সে তো সংসার বিষয়ে কাঁচাই, সে তো অনভিজ্ঞ। যারা সবুজ অর্থাৎ কিশোর এবং তরুণ, তারা তো সংস্কারের গণ্ডিতে আবদ্ধ নয়, তাই তারা নিতান্তই অবুঝ। এদেরই কবি আহ্বান করেছেন তাদের জাগিয়ে তুলতে। যারা নড়তে চায় না, বয়সের ভারে যারা অচল হয়ে আছে, যারা নতুন পথে চলতে অক্ষম। বক্তব্যটি ভাষার প্রয়োগে খুবই ব্যঞ্জনাময় হয়ে উঠেছে। কবিতাটিতে আমরা দেখব যে অচলতা দূর করতে চেয়েছেন বিশ্বকবি। একথা বলতে গিয়ে কবি শোনালেন লাগবে লড়াই মিথ্যা এবং সাচায়। এখানে পুরাতন নতুনের সংঘাতের কথা তিনি উল্লেখ করেছেন। পুরাতন কি মিথ্যা, পরিবর্তনের ফলে তার অনেকটাই মিথ্যা হতে পারে, কিন্তু সবটাই কখনোই মিথ্যা হয় না। পর মুহূর্তেই কবি বলেছেন ভুলগুলো সব আনরে বাছা বাছা। তাহলে উৎসাহ উদ্দীপনায়, আবেগের তীব্রতায় অবুঝরা ভুল ভ্রান্তি করতে পারে। এই দুই যৌবনকে মিলিয়ে কবির বক্তব্যের একটা তাৎপর্য পাওয়া যায়। পুরাতনে আছে সত্য এবং মিথ্যা, নতুনে স্বভাবতই সঠিক পরিবর্তনের সঙ্গে ভুল ভ্রান্তির মিশ্রণ।
সেই লড়াই তখন হবে মিথ্যা এবং সত্যে। সংঘাতই সর্বপ্রকার মিথ্যাকে সরিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করবে। যুগে যুগে চলেছে পরিবর্তনের নতুন থেকে নতুনে। তাই কবি বলেছেন, চিরজীবা চিরযুবা তুই যে চিরজীবী, জীর্ণ জরা ঝরিয়ে দিয়ে প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি। কবিতাটি তাৎপর্যমণ্ডিত হয়ে উঠেছে, এর অর্থ এবং ব্যঞ্জনায় পরিপূর্ণ হয়ে উঠেছে। এই সবুজের অভিযান কবিতাটা আলোচনা শেষ হলো। এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো উঠে আসতে পারে, মূলত টিকা আসতে পারে, ব্যাখ্যাধর্মী শব্দার্থ ও টিকা আসতে পারে। ওরে নবীন, ওরে সবুজ, এটা থেকে একটা লাইন আসতে পারে টিকা। টিকা আসতে পারে খাঁচাখানা দুলছে। টিকা হতে পারে আমাদের এটাই, বাহির পানে তাকায় না। শিকল দেবীর ... আমার কাঁচা, এটাও আমাদের টিকা হতে পারে। এবং ব্যাখ্যাধর্মী প্রশ্ন হতে পারে, সবুজের অভিযান কবিতাটির বিষয়বস্তু বিশ্লেষণ করে তার নামকরণের তাৎপর্য ব্যাখ্যা করো। একটু বড় প্রশ্ন হতে পারে, শিকল দেবীর ওই যে পূজা বেদী, শিকল দেবীর ওই যে পূজা দেবী, চিরকাল কি রইবে খাড়া, পাগলামি তুই আয় রে দুয়ার ভেদি। শিকল দেবী বলতে কি বোঝানো হয়েছে? পাগলামি কাকে বলা হয়েছে? এই পাগলামিকে কবি কি করতে বলেছেন? বড় প্রশ্ন যেটা 10 নম্বরের থাকে, বলাকার প্রথম কবিতা সবুজের অভিযানের সঙ্গে শেষ কবিতা নববর্ষের আশীর্বাদের যে ভাবগত একটা সাদৃশ্য আছে সে সম্বন্ধে আলোচনা করো। ওরে নবীন, ওরে আমার কাঁচা কবিতাটি অবলম্বনে কবির অভিপ্রেত নবীনের চরিতাদর্শ বিশ্লেষণ করো। বলাকা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কবি নবীন ও প্রবীণের চিরকালীন দ্বন্দ্বটিকে কিভাবে প্রকাশ করেছেন? আলোচ্য কবিতাটিতে বলাকা কাব্যগ্রন্থের মূল সুরটি কতখানি প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শঙ্খ। শঙ্খ কবিতাটাও আমাদের পাঠ্য আছে। তোমার অন্তর্যামী যে শক্তি কবিকে কবি করে তুলেছে, তাই রবীন্দ্রনাথ মনে করতেন জগতের সব কিছুর মধ্যে একটা শক্তি আছে যা ভূমা বা পরাবাস্তব যা আছে, নইলে জীবজগৎ রইবে না। যা সুপ্রিম ভারতীয় দর্শনে যা পরাবিদ্যা, ইংল্যান্ডে যা সুপার রিয়েলিজম, রবীন্দ্রনাথের কাছে তা অন্তর্যামী, বলাকায় তাই তোমার। যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের আগেই প্রকৃতির অস্থির অথচ শান্ত হয়ে থাকে দুর্দৈব বিশ্বযুদ্ধ। দুটি মূল জাগতিক অবস্থাকে মেরে দিয়ে একটা বিশৃঙ্খল অবস্থাকে বুঝিয়ে দিয়েছেন। থমথমে অবস্থার মধ্যেও আছে কথা। এই কবিতায় লড়াইয়ের আহ্বান আছে, সবুজের গান বা পৌষের গান আছে, শঙ্খের মতো রক্তকরবীতেও ধ্বজা আছে যা জয়ের, কর্মের গান আছে, আছে জয়ের প্রকাশ। কবি মনে করতেন কেবল লড়লে হবে না, লড়ার কথা বলতে হবে। নিজে সমাজ পরিবর্তন করতে চেষ্টা করেছেন, অপরকে সৈনিক হওয়ার আহ্বান জানিয়েছেন। এখানে গতিবাদ ধীর মন্থর নয়, তীব্র, যার রূপ ধেয়ে, এ হলো না বলা কথার রূপ। অভয় শঙ্খ অবস্থা ভয়ের,
কিন্তু শঙ্খ তো অভয়, তাই ভয়ের কারণ নাই। যা শান্ত সমাহিত রূপ তা ফিরে আসবে। দ্বিতীয় স্তবকে আছে আধ্যাত্মিকতা, আছে পূর্ববর্তী ভাবনার অনুসরণ। জীবনের পড়ন্ত বেলা যখন দীর্ঘ থেকে দীর্ঘতর, তখন মানুষ লুটিয়ে পড়ে দেবচরণে। রবীন্দ্রনাথের এই ভাবনার সঙ্গে মধ্যযুগীয় ধারণা, আধুনিক ধারণা মিলে গেছে, একাকার হয়ে গেছে। ক্ষত মিটবে পরম পুরুষের সংস্পর্শে, বা আধ্যাত্মিক তা ঘটবে তোমার সংস্পর্শে। বস্ত্র পরে থাক, জীব থাকে নত। অর্থাৎ প্রথম স্তবকের বস্তুটা দ্বিতীয় স্তবকে কেবল বস্তু নয়, প্রাণগত অস্তিত্বের প্রকাশ। বস্তুতন্ত্র বাদ দিয়ে প্রাণতন্ত্র এলো, এরপর তত্ত্ব হয়ে যাবে শক্তি, থিওরি ক্রমশ ক্রম পেরিয়ে হবে পাওয়ার। পড়ে থাকা মানের নত হয়ে আছে, অর্থাৎ উঠতে চায়। রবীন্দ্রনাথ পরে তাকে টেনে তুলবেন। রবীন্দ্রনাথের চতুর্থ সংখ্যক কবিতার ক্রমটা যদি আমরা একটু আলোচনা করে নেই, যে প্রথম স্তবকে আছে কালের অবস্থা ও বিশ্ববাসী। দ্বিতীয় স্তবকে পাব কবির কাব্য সাধনার পূর্বরূপ। তৃতীয় স্তবকে কবির সংশয় ও আপন কর্মের পুনর্বিচার। ষষ্ঠ স্তবক সমগ্র কবিতার সার রূপ। পঞ্চম স্তবক আপন কর্ম সম্পর্কে সচেতনতা ও তার বলিষ্ঠ ঘোষণা। এবং এবং এইভাবেই তিনি তার সংখ্যের কবিতা, মানে চতুর্থ সংখ্যক কবিতাটা তিনি চতুর্থ সংখ্যক কবিতা সংখ্য কবিতা তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। সংখ্যের রূপ শুধুই শঙ্খ, অভয় শঙ্খ, মহাশঙ্খ, নীরব শঙ্খ, জয় শঙ্খ, মহাশঙ্খ, অভয় শঙ্খ। এইভাবে তিনি শঙ্খকে ভিন্ন ব্যাখ্যা করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শঙ্খ কবিতায় আমরা দেখতে পাব শঙ্খ কবিতায় আমরা দেখতে পাব যে রবীন্দ্র প্রতিভা কত ব্যাপক এবং বিচিত্র পথগামী। তিনি ঐতিহাসিক, সামাজিক, রাজনৈতিক প্রভৃতি বিষয়কে অবলম্বন করে পরিবার, সমাজ, রাষ্ট্র সম্পর্কে, নরনারীর সম্পর্ক, দ্বন্দ্ব, সংঘাত ও অন্তর্জীবনের অনন্ত রহস্যের পরিচয় তিনি তার এই কাব্যগ্রন্থের মাধ্যমে প্রকাশ করেছেন। রবীন্দ্রনাথ থেমে থাকেননি। তিনি বলাকা কাব্যগ্রন্থের সাথে সাথে আরও অনেক কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন এবং উপহার দিয়েছেন। আমরা শঙ্খ কবিতায় আমরা আলোচনা করতে গিয়ে দেখলাম যে তার কবিতাটি দলবৃত্ত ছন্দে রচিত নিটোল ভাবগর্ভ এই কবিতা। রামগড়ের অবস্থানকালে কবির অন্তরে যে ভাব ব্যাকুলতা জাগে, সেই প্রেরণায় কবিতাটি রচিত। উৎকৃষ্ট গীতি কবিতা। কবির আত্মগত ভাবনানুভূতি এখানে প্রাধান্য পেলেও সার্বজনীন মানবিক নৈতিক চেতনাও এই কবিতার ভাব কেন্দ্রে দৃঢ় সংসক্ত হয়ে আছে।
এই সময় পাশ্চাত্যের ও ভারতের সাধারণ মানুষ নানাভাবে শোষিত ও নির্যাতিত হচ্ছে। মানুষের প্রতি মানুষের অন্যায় ও পাপকর্ম মানুষের অকল্যাণ করছে। শঙ্খ কবিতাটির নামকরণ সেজন্যই তাৎপর্যদ্যোতক। শঙ্খ সংগ্রাম ও মঙ্গলের প্রতীক। পূজা পার্বণ নানান মঙ্গল কর্মে শঙ্খ বাজানো হয়। ভূমিকম্পের সময় অমঙ্গল দূর করবার জন্যে শাঁখ বাজানো হয়। যুদ্ধে যোদ্ধাদের উদ্বোধিত করবার জন্য শাঁখ বাজানো হয়। বৈজ্ঞানিক দিক থেকে শঙ্খধ্বনি শুভঙ্করী। গৃহে শঙ্খধ্বনি চতুর্দিকে দূষণমুক্ত হয়। সেই জন্যই পল্লী অঞ্চলে ভোরে শঙ্খধ্বনি ও সন্ধ্যায় শঙ্খধ্বনি ও পরে প্রদীপ জ্বালানো হয়। এখানে শঙ্খ হচ্ছে বিধাতার আহ্বান। শঙ্খধ্বনি যুদ্ধে আহ্বান ঘোষণা করে। সেই যুদ্ধ অকল্যাণের সঙ্গে, পাপের সঙ্গে, অন্যায়ের সঙ্গে। উদাসীন এই শঙ্খকে মাটিতে পড়ে থাকতে দিতে নেই। যখন মানুষের চারিদিকে দুঃশাসনের রাজত্ব অত্যাচার চলছে, তখন দুঃখ যন্ত্রণা স্বীকার করার অটুট মনোবল নিয়ে অকল্যাণের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, প্রচার চালাতে হবে, কাজ করতে হবে। সমস্ত মানুষকে অসত্যের সঙ্গে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করে একত্রিত করতে হবে। এখানে শঙ্খ মানে বিধাতার নীরব নির্দেশ। ঈশ্বর ন্যায়াধীশ। তিনি প্রত্যেকের হাতে ন্যায়দণ্ড তুলে দিয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে, পাপের বিরুদ্ধে সংগ্রাম করে নবযুগ প্রতিষ্ঠার জন্যে ঈশ্বর নির্দেশিত পথে চলতে হবে। বীর্যবান মানুষদের সেই সংকেত দিচ্ছে শঙ্খ। পথ চলার অভয় বাণী বেজে ওঠে শঙ্খধ্বনিতে। তার ধ্বনি কানের ভিতর দিয়ে মর্মে প্রবেশ করলে বিরাম বিশ্রাম ঘুচে যায়। গতির উন্মাদনার চিত্ত চঞ্চল হয়ে ওঠে। শঙ্খ সংগ্রামের ভিতর দিয়ে, দুর্যোগের ভিতর দিয়ে মঙ্গল ও নবযুগের আগমনের বার্তা ঘোষণা করে। অভয় শঙ্খ বীর্যবানদের সংগ্রামে অবতীর্ণ হওয়ার জন্যে নিহত আমন্ত্রণ জানাচ্ছে। সেই শঙ্খের আহ্বানে কেউ সাড়া দিচ্ছে না। কেউ ভয়ে নীরব, কেউ বা নিষ্কর্মা ও সংগ্রাম বিমুখ। একদিকে পৃথিবীব্যাপী সাধারণ মানুষের জীবনে দুঃখ বেদনা চরম অবস্থায় পৌঁছেছে। তারা ভীরু অসহায় মানুষ। সব অন্যায় অবিচার অত্যাচার সহ্য করে যাচ্ছে। তাদের জীবনে বাতাস নেই, আলো নেই। বিপুল অন্ধকারের নিরানন্দ জীবনে মানুষ মৃত্যুর মুখোমুখি। এমন সময় সাহসী বীর্যবানদের এগিয়ে আসতে হবে। সংগ্রামের মধ্য দিয়ে মঙ্গল প্রতিষ্ঠা সম্ভব। তখনই শঙ্খের আহ্বান সার্থক রবে। কবি লিখেছেন, লড়বি কে আয় ধ্বজা বেয়ে, গান আছে যার ওঠ না গেয়ে, চলবি যারা চল রে ধেয়ে, আয় না রে নিশঙ্ক, ধুলায় পড়ে রইল চয়ে ওই যে অভয় শঙ্খ। অন্যায়, অসত্য, অকল্যাণ, অবিচার, পাপ ও কল্যাণের বিরুদ্ধে সংগ্রামের জন্যে বার্ধক্য ভারনত মানুষকে যৌবনের শক্তিতে উদ্দীপিত হয়ে সংগ্রামে অবতীর্ণ হতে হবে। যখন পৃথিবীব্যাপী মানুষের অকল্যাণ, তখন ব্যক্তিগত আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন থাকলে চলবে না। ঈশ্বরের অভিপ্রায় এই যে সংগ্রামকে এড়িয়ে মঙ্গল প্রতিষ্ঠা সম্ভব নয়। ব্যক্তিগত জীবনে শান্তি লাভের
অসম্ভব। সুতরাং জীবন সায়াহ্নে সংসার বিরাগী ও জীবন বিরাগী না হয়ে ঈশ্বর আরাধনায় নিমগ্ন থেকে ধূলি কীর্ণ জীবনের মুক্তি সাধনে ধূলিসম মানুষের কাছে গিয়ে দাঁড়াতে হবে। যদি বার্ধক্যের কাজ করার শক্তি না থাকে তবে ঈশ্বরের কাছে যৌবন শক্তি কামনা করতে হবে। যৌবনেরই পরশমণি করাও তবে স্পর্শ, দীপক টানে উঠুক ধ্বনি, দীপ্ত প্রাণীর হর্ষ। কবি নিজের কবিতা যখন ব্যাখ্যা করে তখন তার কথারই যে প্রামাণ্য আছে তা নয়। কবি লেখা হয়ে গেলে সে অন্য পাঠকদের সমশ্রেণীয়। সে কেবল তার হৃদয়াবেগের ইতিহাসটার কথা বলতে পারে, কারণ রচনাকালের সমস্ত আনুষঙ্গিকতার সেই সব চেয়ে বড় সাক্ষী। কিন্তু কবিতার মর্মগত অর্থ অপরের আবিষ্কার করবার ও ব্যাখ্যা করার অধিকার আছে। বলাকা রচনাকালে যে ভাব আমাকে উৎকণ্ঠিত করেছিল, এখন সেই ভাব আমার মনে জেগে আছে। আমি আজ পর্যন্ত তাকে ফিরে ফিরে বলবার চেষ্টা করেছি। বুকের মাঝে যে আলোড়ন হয় তার কি সার্বজাতিক অভিপ্রায় আছে তা আমি ধরতে চেষ্টা করেছি। পশ্চিম মহাদেশে ভ্রমণের সময়ে সে চিন্তা আমার মনে বর্তমান ছিল। আমি মনে মনে একটা পক্ষ নিয়েছি, একটা আহ্বানকে স্বীকার করেছি। সে ডাককে কেউ মেনেছে, কেউ মানেনি। বলাকায় আমার সেই ভাবের সূত্রপাত হয়েছিল। আমি কিছুদিন থেকে অগোচরে এই ভাবের প্রেরণায় অস্পষ্ট আহ্বানের পক্ষে অগ্রসর হয়েছিলাম। এই কবিতাগুলো আমার সেই যাত্রাপথের ধ্বজাস্বরূপ হয়েছিল। তখন ভাবের দিক দিয়ে যা অনুভব করেছিলাম, কবিতায় যা অস্পষ্ট ছিল, আজ তাকে সুস্পষ্ট আকারে বুঝতে পেরে আমি এক জায়গায় এসে দাঁড়িয়েছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শঙ্খ কবিতার আমরা আলোচনা করছি। এই শঙ্খ কবিতা প্রথমে 1321 সালের সবুজ পথের আষাঢ় সংখ্যায় প্রকাশিত হয়। শঙ্খ মঙ্গল কর্মের সময়ে বাজানো হয়। যুদ্ধে যোদ্ধাদের উদ্বোধিত করবার জন্য বাজানো হইত। এই শঙ্খ হইতেছে বিধাতার আহ্বান। ইহার ধ্বনি যুদ্ধের আহ্বান ঘোষণা করে। এই যুদ্ধ অকল্যাণের সঙ্গে, পাপের সঙ্গে, অন্যায়ের সঙ্গে। অধ্যাপক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেছেন। আমরা এই শঙ্খ কবিতার উপযুক্ত কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করি, যে উপযুক্ত দৃষ্টান্ত সহ শঙ্খ কবিতার বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। শঙ্খ কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো এবং তোমার শঙ্খ ধুলায় পড়ে কবিতাটির ভিতর দিয়ে কবির সমকালের একটি মানস সংকট পরিব্যক্ত হয়েছে, কবিতাটির ব্যাখ্যা করে তা বুঝিয়ে দাও। গাঁথব রক্ত জবার মালা, হায় রজনীগন্ধা। রক্ত জবা ও রজনীগন্ধা ফুল দুটির মধ্য দিয়ে কবি কি বিশেষ মনোভাব প্রকাশ করতে চেয়েছেন? নীরব শঙ্খ আমায় ইঙ্গিত করলে মানুষকে কোন বিরাট যজ্ঞে ডাকবার জন্য তাকে ধ্বনিত করতে হবে। কবি কখন শঙ্খের আহ্বান শুনিয়েছিলেন? মানুষের কাছে সেই আহ্বান পৌঁছে দেবার জন্য তিনি কিভাবে নিজেকে প্রস্তুত করেছিলেন? শঙ্খ কবিতার প্রেক্ষাপটে আলোচনা করো। বলাকার শঙ্খ কবিতাটি রচনার প্রেক্ষাপট, এর কাব্যমূল্য
নির্ণয় করো। তোমার শঙ্খ ধুলায় পড়ে কবিতাটির ভিতর দিয়ে কবি সমকালের একটি গভীর মানস সংকট পরিব্যক্ত করেছেন। কবিতাটি ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। এই উত্তরটা কিভাবে হবে, সিম্পল একটা উত্তর একটুখানি আমি আলোচনা করে দিচ্ছি। প্রশ্নটা আমি আরেকবার বলে নিচ্ছি। তোমার শঙ্খ ধুলায় পড়ে কবিতাটির ভিতর দিয়ে কবির সমকালের একটি গভীর মানস সংকট পরিব্যক্ত হয়েছে। কবিতাটি ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। বলাকা কাব্যগ্রন্থের চতুর্থ কবিতাটির নাম শঙ্খ। এখানে যে মানস সংকটের কথা বলা হয়েছে তা কেবল কবির বা তার সমকালের সংকটই নয়, এ সংকট চিরকালের। অবশ্যই এ সংকট প্রবীণ ও পরম পাকাদের নয়, যারা পুচ্ছ তুলে নাচতে পারে অথবা যেসব প্রবীণ যৌবনের আহ্বানে নড়ে চড়ে ওঠেন। এ সংকট তাদের সকলেরই। কবি বিশ্রাম চেয়েছিলেন, এ তো তার একার কথা মাত্র নয়, এ প্রায় সব মানুষেরই কথা। বিশ্রাম তো সবাই চায়। কবি জীবন সন্ধ্যায় বিশ্রামের ইচ্ছা প্রকাশ করেছেন, কিন্তু জীবন সন্ধ্যার পর্বে অনেক বিশ্রাম চায়। সর্বসাধারণের ইচ্ছাই রূপ পেল। চলেছিলেম পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ্য, খুঁজি সারা দিনের পরে কোথায় শান্তি স্বর্গ। যারা নিতান্তই পাকা, চোখে যাদের দৃষ্টি নেই, তারা ধুলায় লুণ্ঠিত শঙ্খকে দেখতে পায় না। তারা পূজার ঘরে পৌঁছে যায় হয়তো, কিন্তু সমাজে আছে যৌবনের অগ্রদূতের কবির মতো প্রৌঢ়রা, যাদের চোখে পড়ে ধুলায় পড়ে থাকা শঙ্খ। এরা শঙ্খের তাৎপর্য বোঝে, পূজার ঘরের দিকে যাত্রা তাদের থেমে যায়। একদিকে আছে এই পূজার ঘরে যাবার আকাঙ্ক্ষা, বিশ্রাম গ্রহণের ইচ্ছা, আরেক দিকে আছে শঙ্খকে তুলে নিয়ে সংগ্রামের বাসনা। এই দ্বিতীয় গোষ্ঠীর মানুষদেরই মানস সংকট দেখা দেয়। তারা বিশ্রাম নিতে গিয়েও থেমে যায়, মুখ ফিরিয়ে নিয়ে চলা সংগ্রামের পথে। আরতি দ্বীপ তাদের আর জ্বালা হয় না, সন্ধ্যা করা আর সম্ভব হয় না। তখন তারা বলে, গাঁথব রক্ত জবার মালা, হায় রজনীগন্ধা। সংগ্রাম জীবনের ছোটোখাটো লড়াইকে দূরে সরিয়ে সমস্ত কাজ মিটিয়ে বিশ্রামের আকাঙ্ক্ষা চূর্ণ বিচূর্ণ করে তোলে নীরব মহাশঙ্খের আহ্বান। রবীন্দ্রনাথ মনে করেছিলেন, সমস্ত ব্যথা বেদনা ভুলে এবার নিশ্চিন্ত হবেন, সংসার জীবনের সমস্ত দুঃখের অবসান হবে ভেবেছিলেন তিনি। এবার আমার হৃদয় ক্ষত, ভেবেছিলেম হবে গত, ধুয়ে মলিন চিহ্ন যত, হব নিষ্কলঙ্ক, পথে দেখি ধুলায় নত তোমার মহাশঙ্খ। এই মহাশঙ্খের তাৎপর্য যারা বোঝেন তাদের পক্ষে আরাম চাওয়া যায়, আরাম চাওয়া আর সম্ভব হয় না। এরা বিশ্রাম করতে গিয়েও করতে পারেন না, এদের মাঠে নেমে পড়তে হয়। আরামের জগতে প্রবেশ করতে গিয়েও এরা সংগ্রামে নেমে পড়েন, সংগ্রামে অবতীর্ণ হবার জন্যে প্রার্থনা করেন। তোমার কাছে আরাম চেয়ে পেলেম শুধু লজ্জা, এবার সকল অঙ্গ চেয়ে পরাও রণসজ্জা। দুঃখ আঘাতের মধ্যে এরা মহাশঙ্খের জয়ডঙ্কা শুনতে চান। মঙ্গলকে তো প্রতিষ্ঠা করতে হবে, বিশ্রাম মঙ্গলকে দূরে সরিয়ে রাখবে। তাই মহাশঙ্খধারী যৌবনের শক্তি চান। যৌবনেরই পরশমণি করাও তবে স্পর্শ, দীপক টানে উঠুক ধ্বনি, দীপ্ত পানের হর্ষ। দোটানার সংকট কেটে যায়, শক্তিমানরা জেগে উঠে, তাদের দ্বিধা সংসারে দূর হয়ে যায়, বেদনাকে তুচ্ছ করে, সমস্ত দুঃখ স্বেচ্ছায় বরণ করে চলমান মানুষের মঙ্গলের পথে যাত্রা করবে।
দেব সকল শক্তিলয়, অভয় তব মহাশঙ্খ। রবীন্দ্রনাথ চেয়েছিলেন মানব সংকট থাকলেও প্রাণবন্ত মানুষ তা সহজেই অতিক্রম করতে পারে। যার মনে মহাপ্রতিষ্ঠার বাসনা জাগে সে কখনো স্তব্ধ হয়ে থাকতে পারে না, মানুষ সংকটকে সে তুচ্ছ করে। নমস্কার। আমরা এখন আলোচনা করব বলাকা কাব্যগ্রন্থের ষষ্ঠ সংখ্যক কবিতা, শিরোনাম ছবি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রেম ভাবনার সূত্র ধরে চলার কথা বলেছেন কবি। এই প্রেম ভাবনার কবিতা ষষ্ঠ সংখ্যক, কবিতার নাম ছবি। ছবি মূলত বস্তু বা গতিহীনতার প্রতীক, সে হয়ে যায় অচল। রবীন্দ্রনাথ বলাকার প্রাণ বা গতির কথা বলবেন, এটা চরিত্রকে তিনি বস্তু করে দিলেন। এতে কন্ট্রাডিক্টরি ভাবনা আছে, 3 ডাইমেনশন আছে। 1 নম্বর হলো ব্যক্তি চরিত্র, যাকে ছোঁয়া যায় দেখা যায় না। 2 নম্বর দেখা যায় ছোঁয়া যায় না সে ছবি। 3 নম্বর মনোছবি, দেখা যায় না ছোঁয়াও যায় না। বিশ্ব গতিময়তার প্রেক্ষিতে সব কিছুই গতিময়, তাই আপাতভাবে যা স্থির তাও গতিময়। যথার্থ দার্শনিক তত্ত্বের আলোকে তাও সচল। কোনো প্রিয় চরিত্রকে কাছে ধরে রাখার জন্য আমরা ছবি রাখি। আমরা কালের সচল ক্রমকে ভেঙে স্থিরতাকে আটকে রাখতে চাই। আমরা বদ্ধতার গণ্ডিতে সচলতাকে ধরে রাখতে চাই। এখানে 2 ডাইমেনশন। আমি ব্যক্তি যদি চলমান হই, তাহলে আমার মনের ছবিও চলমান। ছবি স্থির বটে, কিন্তু মননের দিক থেকে তা সচল। কোন কোন দিক থেকে রবীন্দ্রনাথ বলাকার ছবিকে ছবি নয় বলবেন, তাই ছবির বিষয়বস্তু যারা চক্ষু কর্ণ ডানায় ঢেকে স্থির, তাদের কাছে বলবেন কতকগুলো ক্রমের মধ্য দিয়ে ছবি হবে চলমান। কালের নিত্য চলমানতায় আমরা চলমানকে স্থির করে দেই, এ কিন্তু ঠিক নয়। ছবি টিকে থাকে ব্যক্তি মনে, এ বাহ্যিক উপকরণ নয়। মনের ছবি বস্তু ছবির থেকে আলাদা। মননগত দিকে ছবি চলমান, যেহেতু ব্যক্তি চলমান। প্রায় বৈজ্ঞানিকের মতো রবীন্দ্রনাথ প্রমাণ করে দিলেন ছবি ছবি না। ছবি এবং পটে লেখা বৈপরীত্য বোধক, কারণ ছবি আঁকা হয়। এ কর্মী রবীন্দ্রনাথের অনন্ত জিজ্ঞাসা। 1321 তেসরা কার্তিক, এলাহাবাদে রবীন্দ্রনাথ ছিলেন ভাগিনা সত্যপ্রকাশের বাড়িতে। পোর্ট্রেট ছিল তার বাড়িতে জ্যোতি দাদার স্ত্রী কাদম্বরীর। কোন সমালোচক বললেন, যেহেতু ওই তারিখে কবিতাটি লেখা, তাই কবিতাটির পেছনে প্রেরণা ছিল ওই ছবিটি। অন্য মতে রবীন্দ্রনাথ সেদিনই যান সত্যপ্রকাশের জামাতা প্যারিলালের বাড়িতে। সেখানে ছিল মৃণালিনীর তৈলচিত্র। ক্ষিতিমোহন সেনের অভিমত, এই কবিতার প্রেরণা মৃণালিনী দেবী। এই 2 মহিলাই প্রেরণা ছিলেন রবীন্দ্রনাথের। তবে রবীন্দ্র মননে খানিকটা অগ্রগামী স্থান কাদম্বরীর।
কবির অনন্ত জিজ্ঞাসা, তুমি কি কেবল ছবি? এই অনন্ত জিজ্ঞাসার মধ্যে লুকিয়ে আছে কবির অন্তর্নিহিত ব্যথাবোধ। কবি ছবির মধ্য দিয়ে ছবির পূর্বরূপকে পেতে চান, কবি ছবির ছবিত্ব মানতে চান না। এই জিজ্ঞাসাটা অধিক গুরুত্ব পেয়েছে চারিদিকের চঞ্চলতার প্রেক্ষাপটে। এই অনন্ত জিজ্ঞাসাকে সম্পূর্ণ করার জন্য তিনি আর সবাইকে আনলেন, যারা প্রমাণ করল ছবির ছবিত্ব। এই প্রেক্ষাপট বিশ্লেষণে আছে প্রথম স্তবকে মহাজাগতিক চঞ্চলতা, দ্বিতীয় স্তবকে জাগতিক চঞ্চলতা, তৃতীয় স্তবকে স্মৃতি রমন্থন জনিত চঞ্চলতা, চতুর্থ স্তবকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তবকের পুনরাবৃত্তি এবং ছবির স্থিরতা শিকার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মৃতা প্রিয়তমার ছবি দেখে তার মনে ভাব বিহ্বলতা জাগিয়েছে। ছবি কবিতাটি তারই বঙ্কিম প্রতিফলন। কবির প্রিয়তমা আজ নিশ্চল ছবি মাত্র। সুদূরের নীহারিকা, আকাশ, গ্রহ, তারা, রবি সমস্তই একটি অনন্ত গতির সাথে সচল, কিন্তু এই সচল জীবন প্রবাহের মধ্যে একটি মাত্র ছবি স্থিরতার চির অনন্তপুর নির্বাসিত। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র সত্য সচলতা, চঞ্চলতা। এই সত্যকে মিথ্যা প্রতিপন্ন করতে চায় এই ছবিটি। এই ছবিতে বিধৃত করা হয়েছে তিনি একদিন যা এমন নীরব, নিশ্চল, অচঞ্চল ছিলেন না। কবি বলছেন, এ জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে এ নিখিলে, দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি। এ বিশ্বের বাণী মূর্তিমতী কবিপ্রিয়া আজ নীরব। নীরবতায় কবি প্রাণ ব্যথিত, উৎকণ্ঠিত। কবি হৃদয়দ্রাবী করুণার্ত কণ্ঠে বলছেন, একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে আমি থামি, তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রিদিন চলেছি সম্মুখে। কবিপ্রিয় আজ জীবন পরিক্রমায় ক্ষান্ত, কিন্তু সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নির্ঝরণী, মরণের বাজায়ে কিঙ্কিণী। এমনকি কবি নিজেও সেই মহাজীবনের রথ পরিক্রমায় অজানার সুরে পথের প্রেমে দূর হতে দূরে চলেছেন। এই পথ হতে কবিপ্রিয়া এক পার্শ্বে সরে গিয়ে স্থির হয়ে রয়েছেন। এই পর্যন্ত এসে কবির মনে সংশয় জাগল। কবি মনে করেন তাহার সমস্ত চিন্তাধারায় হয়তো কোথাও ভুল আছে। এই সমস্তই প্রলাপ মাত্র। এই ছবি নিছক ছবি মাত্র নয়, রেখার বন্ধনে স্থির নয়। কবি জানেন জীবনের গতি অব্যাহত, মৃত্যুতে জীবনের পরিসমাপ্তি নয়। মৃত্যু নবজীবনের জয়যাত্রার ইঙ্গিত বহন করে আনে। জীবনের বৃহৎ একমাত্র সত্য কবির জানা, তার কাছে মৃত্যু বিভীষিকা হতে পারে না। মানুষ যেমন অন্য মনে পথ চলতে গিয়ে পথের দুধারে অনেক ফুল, আকাশের অনেক তারা ভুলে যায়, তেমনি জীবনের প্রবাহে চলতে গেলে কালের মৃত্যুও সেই ভুলের রূপান্তর মাত্র। কিন্তু ভুলে থাকাই এমন কিছু সত্য নয়, কোনো কিছুই অস্তিত্বে সংশয় জাগাতে পারে না। মহাজীবনের স্বরূপ উপলব্ধি যার ঘটেছে তার পক্ষে তো বলা সম্ভব, নয়ন সম্মুখে তুমি নাই।
নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল আমার নিখিল, তোমাতে পেয়েছে তার অনন্তের মিল। মোটামুটি আমরা রবীন্দ্রনাথের বলাকা কাব্যগ্রন্থের 6 নম্বর কবিতাটা আলোচনা চলছে। ছবি, কবিতা শিরোনাম ছবি। তুমি কি কেবল ছবি, শুধু পটে লেখা ছবি। প্রতিচ্ছবির মধ্যে জীবন্ত সত্তার কোনো আভাস, কোনো অবশেষে বা কোনো আভা থাকে না। তাই কবি ছবিকে লক্ষ্য করে বলেছেন, তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা। ওই যে সুদূর নীহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীড়। ওই যাত্রা, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী। গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও। ছবি কখনোই জীবন্ত সত্তা নয়। সত্তার সঙ্গে কবির পার্থক্য হলো সত্তা চঞ্চল, বিকাশশীল, স্পন্দনমান, আর ছবি স্থির, নিস্পন্দ, পরিবর্তন বিরহিত। জীবন্ত মানব সত্তার আরও বিশিষ্টতা আছে। তার মধ্যে চেতনা, চিন্তা, অনুভব, সচেতন ক্রিয়া, বুদ্ধি ও বোধের প্রকাশ ঘটেছে। যার অস্তিত্ব আছে তাই সত্তা, তাই অস্তিত্ববান, বাস্তব সত্য। সচেতন জীবন্ত মানুষের সঙ্গে তাই অপর জীবন্ত সত্তার যথাযথ যোগ্য সম্ভব। যে মৃত তার সঙ্গে সত্তার যোগ কখনোই সম্ভব নয়। জীবিতকালে যে নারী কবির একান্ত প্রিয় সঙ্গিনী ছিল, কবির জীবনযাত্রার উজ্জীবন অভিব্যক্তিতে তার প্রভাব ও সাহচর্য কবিকে পূর্ণ প্রাণের আনন্দে ভরিয়ে দিয়েছে। তার চারপাশে প্রকৃতিতেই নব মাধুর্য সঞ্চার করেছে। কিন্তু আজ তিনি মৃত ছবিতে পরিণত। কবির তাই মনে হয়েছে প্রতিচ্ছবির মধ্যে জীবন্ত সত্তার কোনো আভাস পাওয়া যায় কিনা। ছবিকে লক্ষ্য করে কবি প্রশ্ন করেছেন, সে কি শুধু ছবি, সত্য নয়। আকাশের নক্ষত্র ছায়াপথে একত্র নীল রচনা করে রয়েছে যে, ওই যে গ্রহ নক্ষত্র উপগ্রহ সূর্য চন্দ্রও অন্ধকারের মধ্য দিয়ে আলো হাতে তীর্থযাত্রায় চলেছে। ছবি কি তাদের মতো সত্য নয়। সে কি কেবল চিত্ররূপ রয়েছে। ছবি দেখে এই প্রশ্ন কবির অন্তরে উদিত হয়েছে। জগতে যা কিছু সবই চলার পথে রয়েছে। চিরচঞ্চল সব পথিকের মধ্যে কবির প্রিয়তমা ছবি হয়ে একা বসে থাকবে। জগৎ যাত্রার পথে যারা পথিক হয়ে বেরিয়েছে তাদের সঙ্গে এই ছবির কি কোনো যোগ নেই। দল ছাড়া হয়ে সবার কাছ থেকে নির্বাসিত হয়ে একলা গতিহীন বসে থেকে লাভ কি। সকল পথিক চঞ্চলতায় গতি পেয়েছে, শুধু কবির প্রিয়তমার ছবি স্বপ্নলব্ধতায় বদ্ধ। কবির প্রিয়তমা আজ মৃত, তাই সে ছবিতে আবদ্ধ। কিন্তু সে তো একদিন কবির সঙ্গে পথ চলত। নিঃশ্বাসে প্রিয়তমার বক্ষ দুলে উঠত। চলাফেরার সুখে দুঃখে তখন তার প্রাণ নিত্য কত বিচিত্র ছন্দ রচনা করেছে। বিশ্বের ছন্দে প্রাণের ছন্দ তাল রক্ষা করে লীলায়িত হয়েছে। সে আজ কত দিনের কথা। তখন কবির নিজের জগৎ অর্থাৎ ব্যক্তিগতভাবে যে জগৎ, বিশেষভাবে কবির জগৎ, তাতে কবির প্রিয়তমা কত গভীর রূপে সত্য ছিল। এই জগতের সুন্দর জিনিস যা কিছু কবি ভালোবেসেছেন তার মধ্যে কবির প্রিয়তমা নিজের নামটি সে যেন লিখে দিয়েছিল। সুন্দর প্রিয় সামগ্রিককে
কবির প্রিয়তমা ভালোবাসার দিকে মাধুর্য মণ্ডিত করেছিল। প্রিয়তমা নিখিলকে রসময় করে তুলেছিল। প্রিয়তমার মাধুর্যের তুলিতে বিশ্ব সুন্দর ও মধুর হয়ে প্রকাশ পেয়েছিল। আনন্দময় বার্তাকে প্রিয়তমা মূর্তিমতী রূপে কবির কাছে বহন করে নিয়ে এসেছিল। না এলে এই বিশ্ব কবির কাছে মুখ ছিল। তখন কবির সব কিছুর সঙ্গেই প্রিয়তমার নিবিড় একটি যোগ ছিল। কবি বলেছেন, বাইরের চেতনা ভুলে গেলেই তো ভোলা হলো না, তা নয়। কবির বিস্মৃতির মধ্যে বিলীন থেকে প্রিয়তমা তার গভীর চিন্ময় জীবনে আনন্দময় ছন্দের দোলা নিরন্তর দিচ্ছে। কবি না জানলেও কবির মর্মের কেন্দ্রে বলে প্রিয়তমা নিঃশব্দে কাজ করছে। বস্তুরূপে কবির কাছে বিদায় নিয়েও প্রিয়তমা আজ কবিকে পূর্ণ করে রয়েছে। এও একে প্রেমের অপূর্ব লীলা। আজ যে কবি বসুন্ধরার শ্যামলতা দেখেছেন, তার প্রিয়তমার শ্যামলতা। আকাশ ভরা এই নীলিমার মধ্যে প্রিয়তমা নীলিমা দেখছেন। আজ কবি বিশ্বের আনন্দের মধ্যে প্রিয়তমার আনন্দ। আজ প্রিয়তমা ও কবির নিখিল তার ছন্দেই মিল পেয়েছে। কবির গানে যে সুর বাজে, সে শুধু যে প্রিয়তমার সুর, সে কথা কে না জানে। এতদিন প্রিয়তমা বাইরে ছিল, এখন কবির অন্তরে প্রবেশ করে তার প্রেরণার কবি যে ভাবময় কবি করে তুলেছে। তাই তো কবির সঙ্গীত ধারা উচ্ছ্বসিত হয়ে প্রভাবিত হয়। তাই কবির মনে হয়েছে বিশ্ব চরাচর দীপ্যমান। কবির বিশ্ব নিখিলে প্রিয়তমাই পরিপূর্ণ রূপ। আজ তার প্রিয়তমা কবির কাছে শুধু ছবি নয়, বিশ্ব চরাচর। এই কবিতায় কয়েকটা শর্ট কোশ্চেন আমরা আলোচনা করে নেব। ষষ্ঠ সংখ্যক কবিতা, ছবি। তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা। কবিতাটি বলাকা কাব্যগ্রন্থের কোন সংখ্যক কবিতা? ষষ্ঠ সংখ্যক কবিতা। হায় ছবি, শুধু তুমি ছবি। ছবি দেখে কবির অন্তরে কী প্রশ্ন উঠেছে? উত্তরে বলা যেতে পারে, আকাশের নক্ষত্র ছায়াপথে একত্র নীড় রচনা করে রয়েছে যে, ওই যে গ্রহ নক্ষত্র উপগ্রহ সূর্য চন্দ্র অন্ধকারের মধ্য দিয়ে আলো হাতে তীর্থযাত্রা চলেছে যে, ছবি কি তাদের মতো সত্য নয়? সে কি কেবল চিত্ররূপে রয়েছে? ছবি দেখে এই প্রশ্ন কবির অন্তরে উদিত হয়েছে। সকলের মাঝে থেকে সভা হতে আছো, এত দূরে স্থিরতার চির অন্তঃপুরে। কবি কেন এ কথা বলেছেন? আরেকটা প্রশ্ন, এই ধূলি এও সত্য হায়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন। এরা যে অস্থির, তাই এরা সত্য সবই। কবি কেন কথা বলেছেন? এ জীবনে আমার ভুবনে কত সত্য ছেলে। কবি কাকে উদ্দেশ্য করে কেন এ কথা বলেছেন? সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। তুমি কেন এ কথা বলেছেন? কি প্রলেপ কহে কবি, তুমি ছবি। কবি কেন এ কথা বলেছেন? আরেকটা প্রশ্ন, বিস্মৃতির মর্মে যদি বিস্মৃতির মর্মে বসি, রক্তে মোর দিয়েছ যে দোলা। কথাটির তাৎপর্য লেখো। ব্যাখ্যাধর্মী প্রশ্ন, তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা। ওই যে সুদূর নিহারিকা। কবির এমন মন্তব্যের কারণ ব্যাখ্যা করো। আরেকটি প্রশ্ন, এই তৃণ বিশ্বের চরণতলে লীন। এরা যে অস্থির, তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। এটা একটু উত্তর আলোচনা করা যেতে পারে। কবি বলেছেন, যে ধরনের তুচ্ছ ধূলি এ ধরনের আঁচলের মতো হাওয়ায় উঠছে, দিকে দিকে চলেছে। এই ধূলিও কত বিচিত্র সাজে সাজছে, পৃথিবীকে নানাভাবে মনোরম করে তুলেছে। বৈশাখ যখন ফুল শুকিয়ে যায়,
ফুল শুকিয়ে ঝরে যায়, তখন যেন ধরণী ও বিধবার মতো তার বসন্ত পুষ্প আবরণ ঘুচিয়ে ফেলে। তখন এই ধূলি সেই তপস্বিনী ধরণীকে বিধবার গৈরিক বসন পরিয়ে দিয়ে তপস্বিনী সাজিয়ে দেয়। বসন্তের মিলন উষাতে এই ধূলি আবার সুন্দরী ধরণীর পুষ্প পল্লবের পত্রলেখা রচনা করে। এই ধূলির উপরে যে তৃণ তারা সবার পায়ের তলায় আছে পড়ে, তারাও চঞ্চল। কখনো তারা স্নান ও শুষ্ক, কখনো তারা নবীন ও উজ্জ্বল, কখনো তারা অঙ্কুরিত, কখনো তারা দোলায়িত। এদের মধ্যে গতি বিকাশ বলেই এরা জীবন্ত ও সত্য। কিন্তু কবির প্রিয়তমা ছবিতে স্তব্ধ গতিহীন। সে কি শুধুমাত্র ছবি, সে কি সত্য নয়? ধূলি ও তৃণের মধ্যে যে পরিবর্তন, গতিশীলতা, সেটিও প্রিয়তমার মধ্যে নেই। জীবন লোকের মধ্যে প্রিয়তমা একবার মৃত স্তব্ধ হয়ে গেছে। বড় প্রশ্ন হতে পারে, বলাকা কাব্যগ্রন্থের 6 নম্বর কবিতাটির তুমি কি কেবল ছবি, শুধু পটে লেখা, ভাববস্তু বিশ্লেষণ করো। নমস্কার।